নমস্কার। আজকের আলোচনার বিষয় ফিক্সড ইনকাম, মানে নির্দিষ্ট আয়ের যে বিনিয়োগ মাধ্যমগুলো আছে সেগুলো নিয়ে। যারা নিজেদের পোর্টফোলিওতে একটু স্থিতিশীলতা খুঁজছেন বা হয়তো সবে শুরু করছেন, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সহজভাবে বিভিন্ন ফিক্সড ইনকাম প্রোডাক্টের সুবিধা অসুবিধা কৌশল এগুলো তুলে ধরা, যাতে একটা ব্যালেন্সড পোর্টফোলিও কিভাবে বানানো যায় তার একটা ধারণা পাওয়া যায়। আচ্ছা, অনেকেই তো ভাবেন যে ইকুইটিতে বেশি রিটার্ন, তাহলে ফিক্সড ইনকামের দরকারটা ঠিক কোথায়? কেন এটা জরুরি? দেখুন, দুটো প্রধান কারণ আছে, বুঝলেন তা। এক হলো অ্যাসেট অ্যালোকেশন, মানে আপনার সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে দেওয়া। ঝুঁকি কমাতে এটা খুব দরকারি। হুম। আর দ্বিতীয়টা হলো মেন্টাল পিস, মানে মানসিক শান্তি। ধরুন বাজার খুব পড়ছে বা হঠাৎ চাকরিতে সমস্যা হলো, তখন এই ফিক্সড ইনকাম একটা সেফটি নেটের মতো কাজ করে। এটা ঠিক। সৌরভ জৈনের ইন্টারভিউতেও এই কথাটা ছিল। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা স্টাডি বলছিল, ধরুন ফান্ড হয়তো 12% রিটার্ন দিয়েছে বছরে, কিন্তু লোকে পেয়েছে 10%। কেন? কারণ অনেকেই ভয়ে পেয়ে বাজার একটু পড়লেই বিক্রি করে দেয় ভুল সময়ে। পোর্টফোলিওতে যদি ফিক্সড ইনকাম থাকে, এই যে অধৈর্য হয়ে বিক্রি করে দেওয়া, এটা একটু কমে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য। আচ্ছা, এবার একটু ফিক্সড ডিপোজিটের কথায় আসি। এফডি ভারতে তো এটা ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, ভারতে এটা সবচেয়ে বড় অ্যাসেট ক্লাস বলা যেতে পারে। প্রায় 25 কোটি মানুষ এখানে টাকা রেখেছেন। মোটামুটি 75 লক্ষ কোটি টাকার বিনিয়োগ। বিশাল অঙ্ক। হ্যাঁ, মূলত ব্যবহার হয় এমার্জেন্সি ফান্ড হিসেবে, মানে হঠাৎ দরকারের জন্য। সাধারণত বলে 3 থেকে 6 মাসের যা খরচ, সেই টাকাটা এফডিতে রাখা নিরাপদ। কিন্তু রিটার্ন সেটা তো খুব একটা ভালো না আজকাল। বিশেষ করে ট্যাক্স আর ইনফ্লেশন ধরলে শোনা যায় 8.5%-এর বেশি সুদ দেওয়া এফডি নাকি 1%-এরও কম। একদম ঠিক বলেছেন, রিটার্নটা একটা সমস্যা। তবে এখানেই স্টেবল মানির মতো কিছু প্ল্যাটফর্মস আসছে। তারা ছোট বা নতুন ব্যাংকগুলোর এফডিতে বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে। সেখানে সুদ বেশি? হ্যাঁ, তুলনামূলকভাবে একটু বেশি সুদ পাওয়া যায়। আর রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী ডিআইসিজিসি গ্যারান্টি থাকে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি ব্যাংকে। তাই ছোট বা বড় সব ব্যাংকে ওই সুরক্ষাটা একই। আচ্ছা। তো একই সুরক্ষায় একটু বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। কিন্তু হ্যাঁ, এফডি সুদ থেকে প্রতি বছর টিডিএস কাটা হয়, আর ইনফ্লেশন বাদ দিলে আসল আয় খুবই কম। তাই এফডি মূলত সুরক্ষার জন্য, খুব বেশি সম্পদ বাড়ানোর জন্য নয়। বুঝলাম। তাহলে এফডি যদি সুরক্ষার জন্য হয়, একটু ভালো রিটার্ন চাইলে কোথায় যাওয়া যায়? কর্পোরেট বন্ড কেমন অপশন? কর্পোরেট বন্ডে অবশ্যই এফডির চেয়ে বেশি রিটার্ন সম্ভব। যেমন ধরুন, ভালো এ রেটিংয়ের বন্ডে 11-12% পর্যন্ত হতে পারে। এ রেটিং মানে? কোম্পানিটার ঋণ শোধ করার ক্ষমতা বেশ ভালো, ঝুঁকিটা তুলনামূলক কম। কিন্তু মনে রাখতে হবে, এই পুরো আয়টাই ট্যাক্সেবল, মানে কর দিতে হবে। ও, এখানে আবার ঝুঁকি বনাম মেয়াদের একটা ব্যাপার আছে। ধরুন কম মেয়াদের একটা বিবিবি রেটেড বন্ড, যেখানে ঝুঁকি একটু বেশি। বিবিবি মানে এর চেয়ে একটু নিচে? হ্যাঁ, তো সেটার রিটার্ন হয়তো বেশি মেয়াদের একটা ট্রিপল এ রেটেড বন্ড, যেখানে ঝুঁকি সবচেয়ে কম, কাছাকাছি হতে পারে। এখানেও কিন্তু এফডির মতো বন্ড ল্যাডারিং করা যায়, মানে বিভিন্ন মেয়াদের বন্ডে টাকা ভাগ করে রাখা। আচ্ছা। আর ডেট মিউচুয়াল ফান্ড, সেগুলোর কি খবর? অনেক রকম তো আছে, লিকুইড ফান্ড, আরবিট্রাজ ফান্ড। কয়েকটা বেশ কাজের হতে পারে সাধারণ বিনিয়োগকারীর জন্য। যেমন লিকুইড ফান্ড, ধরুন আপনার কিছু টাকা খুব অল্প সময়ের জন্য রাখতে হবে, কয়েকদিন বা কয়েক সপ্তাহ। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের চেয়ে একটু বেশি রিটার্ন চাই, তখন লিকুইড ফান্ড ভালো। আর এখন তো দিনে 50,000 টাকা পর্যন্ত প্রায় সঙ্গে সঙ্গেই তোলা যায়। ইনস্ট্যান্ট রিডেমশন। হ্যাঁ, আরেকটা হলো আরবিট্রেজ ফান্ড। এটা একটু অন্যরকম, ঝুঁকি কম, কিন্তু ট্যাক্স লাগে ইকুইটির মতো। মানে লাভ হলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স? হ্যাঁ, যদি 1 বছরের বেশি রাখেন। এটা 3 মাস থেকে 1 বছরের জন্য টাকা রাখলে আর ট্যাক্সের সুবিধা নিতে চাইলে বেশ ভালো বিকল্প। আর সম্প্রতি শুনছি ইনকাম আরবিট্রাজ ফান্ড বলেও কিছু এসেছে। হ্যাঁ, এটা নতুন কনসেপ্ট। বলতে পারেন ডেট আর আরবিট্রেজ কৌশলের একটা মিক্সচার। এর সুবিধা হলো আপনি ডেট ফান্ডের মতো একটা তুলনামূলক স্টেবল পোর্টফোলিও পাচ্ছেন, কিন্তু ট্যাক্স লাগছে ইকুইটির নিয়মে। ট্যাক্স বাঁচানোর একটা ভালো উপায় হতে পারে কারো কারোর জন্যে।
ইন্টারেস্টিং। আচ্ছা, এই ফিক্সড ইনকাম বা ডেট ফান্ড ছাড়াও তো পোর্টফোলিওতে সোনা রাখার কথাও অনেকে বলেন, সেটার ভূমিকা কি? সোনা রাখাটা জরুরি। পোর্টফোলিওর বৈচিত্র্য বাড়ে, ডাইভার্সিফিকেশন হয়। প্রায় 10% মতো রাখা যেতে পারে। এটা সাধারণত ইনফ্লেশনের বিরুদ্ধে একটা হেজ বা সুরক্ষা হিসেবে কাজ করে। কিভাবে রাখা ভালো, গয়না নাকি ডিজিটাল? ফিজিক্যাল গোল্ড বা ডিজিটাল গোল্ডের চেয়ে গোল্ড মিউচুয়াল ফান্ড বা ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অনেক বেশি সুবিধাজনক। লিকুইডিটি ভালো, খরচ কম। ইটিএফ কেনার সময় শুধু দেখে নিতে হবে সেটা ট্রেডিং ভলিউম কেমন, মানে সহজে কেনাবেচা করা যায় কিনা, আর এক্সপেন্স রেশিও কত। আর রূপো? রূপোতেও অল্প রাখতে পারেন, হয়তো 2% মতো। ইটিএফ আছে রূপোরও। আচ্ছা, তাহলে এবার একটু অ্যাসেট অ্যালোকেশনের কথায় আসি। বিশেষ করে যারা তরুণ, মানে বয়স কম, তাদের জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে? একটা থাম্ব রুল আছে, যদিও এটা সবার জন্য এক নয়, নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে। ধরুন বয়স 20 থেকে 30-এর মধ্যে, তাহলে হয়তো 60% ইকুইটি আর 40% ফিক্সড ইনকাম দিয়ে শুরু করা যেতে পারে। তারপর বয়স বাড়লে? বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ফিক্সড ইনকামের ভাগটা বাড়ানো যেতে পারে, ইকুইটির ভাগটা কমানো যেতে পারে, ঝুঁকি কমানোর জন্য। একেবারে নতুনদের জন্য প্রথম কয়েকটা স্টেপ কি হতে পারে? একদম নতুন হলে প্রথম কাজ হলো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। 3 থেকে 6 মাসের খরচের টাকা এফডিতে রাখা। স্টেপ 1। হ্যাঁ। স্টেপ 2, একটা ভালো টার্ম ইন্স্যুরেন্স নেওয়া, লাইফ কভার। খুব জরুরি। তারপর স্টেপ 3 হলো বিনিয়োগ শুরু করা। হয়তো কোনো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে একটা এসআইপি দিয়ে শুরু করতে পারে। এগুলো তুলনামূলক কম ঝুঁকির ইকুইটি অপশন। বোঝা গেল। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, ফিক্সড ইনকাম শুধু বয়স্ক বা অবসরপ্রাপ্তদের জন্য নয়, তরুণ প্রজন্মের পোর্টফোলিওতেও স্থিতিশীলতা আনতে আর খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে এটা খুব দরকারি। স্টেবল মানি ডেটাও তো তাই বলছে, ওদের গ্রাহকদের গড় বয়স নাকি মাত্র 28। একদম ঠিক তাই। আর আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, নিজের আর্থিক লক্ষ্য, আবার অন্যদিকে বাজারের এত প্রোডাক্ট, রোজ বদলেতে থাকা ট্যাক্সের নিয়ম, এই সব মিলিয়ে ইকুইটি আর ফিক্সড ইনকামের সঠিক ব্যালেন্সটা খুঁজে পাওয়া, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এর উত্তরটা সবার জন্য আলাদা, নিজেকেই খুঁজে নিতে হবে।